শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সকাল সকাল আমাদের এমন মানুষদের সাথে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয় যারা শুধু নিজেদের কথা ভাবেননি, সমাজের কথাও ভেবেছেন, সমাজের অনেক সুবিধা বঞ্চিত নারীদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এমন একজন মানুষের কথাই বলছি যার সাথে আজকে আড্ডা হবে। দ্বিতীয় ঘন্টার আয়োজন থাকছে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সঙ্গে আছে আমি জিয়ন, কেবিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে শুভ প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের সকালবেলার নিয়মিত আয়োজন রাঙা সকাল। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন উদ্যোক্তা এবং প্রশিক্ষক সাকেরা বানু। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনার আসা হয়েছে খুলনা থেকে? জি। আচ্ছা, যে মানে খুলনায় এখন যেখানে আছেন সেখানে কি শৈশবটা কেটেছে আপনার? শৈশবটা তো কেটেছে খুলনার পাইকগাছা বাতিখালীতে। তারপর তো বিয়ের পর অল্প বয়সে বিয়ে হয়, তারপর এই খুলনায় কেটেছে। কৈশোরটা আমার শ্বশুর বাড়িতে কেটেছে। খুলনা এখন কোথায়? খুলনা দৌলতপুর কৃষি কলেজের কাছাকাছি। মানে এটা কি প্রপার শহর বলে? এটা একেবারে প্রপারে না, কিন্তু সিটি কর্পোরেশন। আচ্ছা, তো শৈশব নিয়ে একটু আমরা যদি জানতে চাই, কেমন ছিল শৈশব সবকিছু মিলিয়ে? বাবার ঘরের সময় কেমন কেটেছে? আসলে শৈশবটা তো মানুষের খুবই আনন্দেই কাটে, কারণ তখন অনেক কিছু মানে পৃথিবীর অনেক জটিলতা সে বুঝতে পারে না, সে তো শিশু। তা আমার মনে হয় যে আমাদের অনেক ভাই বোন ছিলাম, একান্নবর্তী পরিবার আমরা, তা খুবই হেসে খেলে আমাদের শৈশবটা কেটেছে। কিন্তু একটা সময়ে 1971 মুক্তিযুদ্ধ, তখন আমি খুবই ছোট। ওই সময়টা আমার জন্য খুব কষ্টের ছিল, কারণ আমার বাবাকে ওই সময় রাজাকাররা মেরে ফেলে। বয়স কত তখন আপনার? তখন 11 বছর টছর বয়স হবে। মানে ঘটনাটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, কি হয়েছিল? আমার আসলে মুক্তিযুদ্ধের সময় আমার বড় ভাই ছিলেন মুক্তিযোদ্ধা, শেখ সাদাত হোসেন। তা উনি তো যুদ্ধে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই আমাদের পরিবারের প্রতি একটা ওই সময় একটা নেগেটিভ অ্যাটিটিউড, মানে দেশ বিরোধী যারা ছিল, রাজাকাররা ছিল। তো রাজাকাররাই আমার বাবাকে ধরে নিয়ে যায়, এবং উনি ছিলেন চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি, সমাজসেবক, এবং আমার বাবাকে সবাই খুব ভালোবাসতেন। আপনার, আমি জানতে চাচ্ছি যে আপনার কি মনে আছে ওই সময়ে, যে ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা মানে যতটুকু আপনার মনে আছে। আমার যতটুকু মনে আছে যে আমরা ওই দিন মিলিটারি এবং রাজাকাররা আমাদের পাইকগাছা স্কুলে ক্যাম্প করেছিল, এবং ক্যাম্প করার পর পরদিন ওরা আমাদের বাড়িতে আসে রাতের বেলা। আমার আব্বাকে ধরে নিয়ে যায়, আর আমাদের সবাইকে বলছিল যে রাজাকাররা বলছিল যে তোমরা মশারির ভিতরে চলে যাও। তো আমরা মশারির ভিতরে যেতে চাচ্ছিলাম না, যে আব্বাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে। যেহেতু আমার বড় ভাই ছিলেন তখন মানে প্রশিক্ষণ নিচ্ছিলেন ভারতের একটা জায়গা, টান্ডুয়া সম্ভবত নাম। তো তখন আমরা বুঝতে পারিনি যে আব্বাকে ধরে নিয়ে মেরে ফেলবে। তো যাই হোক, আমার বাবাকে যখন ধরে নিয়ে যায়, তখন পাশের বাড়ির থেকেও অনেককে ধরে নিয়ে যায়, কান্নাকাটির শব্দ আসছিল। তো আমার মাও চলে গেলেন আর যে কত দূর নিয়ে গেছে দেখার জন্য, কিন্তু পরে তো গুলির শব্দ হলো একটা জায়গায়, আব্বাকে নদীর ধারে মেরে ফেলেছিল, একের সাথে অনেক 4-5 জন ছিল। তো ওইটা আমার শৈশবকালের সত্যি একটা কষ্টের ঘটনা। এবং আব্বাকে যখন আব্বার লাশটা যখন নিয়ে আসছিল, আমার আব্বার নাম ছিল মণি চেয়ারম্যান বলে আব্বার নাম ছিল। তো আমার সবচেয়ে ট্র্যাজেডি যে আমার বাবার চোখের মণিতে ওরা গুলি করেছিল, এবং সেই দৃশ্যটা আসলে আমার জন্য একটু কষ্টের, খুবই ভয়ঙ্কর। আমার বাবার চোখের মণিতে গুলি করেছিল, বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল 11টা গুলিতে। তো এইটা আমার শৈশবকালের একটা কষ্টের স্মৃতি। তারপর আমার যে এত কষ্টের পর, এত কিছুর পর যে আমরা স্বাধীনতা পেয়েছি, তো এখন আমার মনে হয় আপনার ওই একটা যেটা হচ্ছে যে বাবা তো এরকম ভাবে শহীদ হলেন, বড় ভাইও তখন যুদ্ধে আছেন, পরিবারটা কিভাবে চলছিল? আমার মা কি করছিলেন, মানে অর্থনৈতিক ব্যাপার-স্যাপার তো থাকে? আমার মা আসলে খুব কষ্ট হয়েছিল ওই সময়টা। তবে আমাদের যখন বাবা বেঁচে ছিলেন তখন একরকম, কিন্তু মৃত্যুর পরে আমাদের অনেকগুলো ঘর-টর ছিল। আমার মা আবার ঘর বানাতেন, গাছ লাগাতেন। তো একটু কষ্ট তো হয়েছিল, যেহেতু তখন দেখার মতো কেউ ছিল না। তবে আমার ভাই বোন কতজন ছিলেন? আমরা 6 বোন 3 ভাই। তো সাংসারিক এই যে মানে চলছিল কি করে? বাবা নেই, ভাই নেই, তখন মানে খুবই কষ্টের মধ্যে দিন গেছে আসলে। তখন তো সলভেন্ট কেউ ছিল না। তো যেহেতু আমরা তখন বাবা বেঁচে থাকতে আমরা খুব ভালোভাবে সচ্ছলভাবে বেড়ে উঠেছি। তো কিছু পুঁজি আমার মায়ের কাছে ছিল, যেহেতু মা বলেছি যে একটু উদ্যোক্তা ছিলেন, মা অনেক কাজ করতেন আসলে, শুধু টিপিক্যাল হাউস ওয়াইফ ছিলেন না। তো এই জন্য
কিছুদিন একটু কষ্টে আমাদের গেছে, পরে যখন যুদ্ধের পর আবার আমার ভাই ফিরে আসলেন, আমরা বোনরা আস্তে আস্তে বেড়ে উঠলাম, আমার মা আবার কাজ শুরু করলেন, তো এইভাবেই আর কি। বোনদের মধ্যে আপনার অবস্থান কত? চতুর্থ। চতুর্থ। জি। মানে আপনারা 6 ভাই বোনের মধ্যে আপনি চতুর্থ নাকি বোনদের মধ্যে চতুর্থ? বোনদের মধ্যে আপনি বড় কিনা? ভাই বোনদের মধ্যে চতুর্থ। ভাই কতজন? আমরা সবাই এখন ওয়েল এস্টাবলিশড। আচ্ছা। প্রত্যেকে আমরা মোটামুটি ভালো একটা অবস্থানে আছি। আমার মায়েরই এটা অবদান। 100 বার আমার মায়ের অবদান। আমার মায়ের দক্ষতা, আমার মায়ের বিচক্ষণতা, আমার মায়ের মমতা, সবকিছু মিলে আমাদেরকে পরিবারটাকে ধরে রেখেছিল এবং আমরা প্রত্যেকেই ওয়েল এস্টাবলিশড হয়েছি, প্রত্যেকটা ভাই বোন। আমার ছোট বোনটা ডিসি জেলা প্রশাসক পঞ্চগড়ে, আমার বড় বোন হেড মিস্ট্রেস ছিলেন, রিটায়ার করেছেন। মেজো আপা, আমার মেজো বোন হেড মিস্ট্রেস ছিলেন, সেজো বোনও হেড মিস্ট্রেস ছিলেন, আমিও প্রিন্সিপাল ছিলাম দৌলতপুর কলেজ খুলনা। তো যাই হোক, আমার মা, আমার ছোট বোন, আরেকটা ছোট বোন দোহাতে চাকরি করে, তার নাম শিরিনা। যুদ্ধের সময় সে খুব ছোট ছিল, আমরা একটা কাজ করি, 2.5 মাস মাত্র বয়স ছিল। আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে আগে বলি, তারপরে এই যে আপনি বলছেন যে মা কাজ করতেন, মায়ের কাছ থেকে আপনি কি কাজ শিখেছেন এবং মা কি ধরনের কাজ করতেন সেই সব নিয়েও আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু বলি, তারপর আবারও আড্ডায় ফিরবো। দর্শক, সাকেরা বানু একজন সফল উদ্যোক্তা ও প্রশিক্ষক। 2000 সাল থেকে সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রিন হ্যান্ডিক্রাফটস, স্মার্ট বিউটি অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার, গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বহু নারীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তিনি ব্র্যাকের টেকনিক্যাল ট্রেনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংগঠনিকভাবে যুক্ত আছেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জুট ডাইভার্সিফিকেশন অ্যান্ড প্রমোশনাল সেন্টারের সাথে। সাকেরা বানু পেশায় একজন শিক্ষকও। দৌলতপুর কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন 1992 সালে। তিনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের একজন সংবাদ পাঠিকাও। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ উন্নয়নে অবদান রাখা জয়িতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক ও সম্মাননা লাভ করেন আমাদের আজকের অতিথি। এর আগে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে জয়িতা হিসেবে পুরস্কৃত হন। দর্শক, চলুন তার কাছে আমরা আবারও ফিরি। জি, আমরা সেই গল্পেই আসলে জীবনের গল্প বলবো। আজকে হয়তো অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু ওই সময় অনেকটাই কঠিন ছিল। এতগুলো ভাই বোন মিলে আসলে চলার পথটা এত সহজ ছিল না। আপনি বলছিলেন যে আপনার মাও কাজ করতেন, বিভিন্ন ধরনের কাজ করতেন, কি করতেন? আমার মাকে দেখেছি আশেপাশে যে মহিলারা ছিল, যারা একটু আসলে তখন এমন ছিল যে মহিলাদের বাইরে আসাও কঠিন ছিল। তা আমার মাকে দেখেছি তাদের সাথে কথা বলতেন, তাদের নিয়ে মিটিং করতেন, কার কী অসুবিধা সুবিধা শুনতেন, যার যেখানে অসুবিধা সেটা দূর করার চেষ্টা করতেন। তারপর আমাদের বাসায় কাঁথা, নকশি কাঁথা, এগুলো আমার মা তাদের সেলাইটা দেখিয়ে দিতেন। তখন এত কারুকার্য, এত শিল্প বোধ ছিল না মানুষের, কিন্তু আমার মায়ের মধ্যে এত ইনোভেশন ছিল। তখন দেখা গেছে যে তাদেরকে নিয়েও আমার মাকে কাজ করতে দেখেছি আমি। তারপর বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে আমার মা হোস্টেল করেছেন। তারপর নিজের জায়গাতে, যেখানে আমার মা বাবার দুজনেরই কবর আছে। আপনার বাবা চেয়ারম্যান ছিলেন এবং আপনার বাবা চেয়ারম্যান থাকা অবস্থায় এরকম একটা ঘটনার পরে আপনার ফ্যামিলি থেকে কেউ কি আর চেয়ারম্যান পদের জন্য দাঁড়িয়েছিল? আমার ফ্যামিলি থেকে আমার ছোট চাচা চেয়ারম্যান ছিলেন নেক্সট, শেখ বেলাল উদ্দিন। উনিও মুক্তিযোদ্ধা ছিলেন, আহত মুক্তিযোদ্ধা। তো উনিও মারা গেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়েছে পাইকগাছাতেই। আবার আমার ছোট ভাই মেয়র ছিলেন এবং গোল্ড মেডেল পেয়েছিল, শেখ কামরুল হাসান টিপু। স্বর্ণপদক পাওয়া মানে ওর অনেস্টির জন্য গোল্ড মেডেল পেয়েছিল, ভারপ্রাপ্ত মেয়র ছিল। এখন সে কাউন্সিলর হিসেবে, জেলা পরিষদের কাউন্সিলর হিসেবে দেশ সেবার কাজ করছে। তার মানে একটা পারিবারিক ঐতিহ্য আছে আর কি, রাজনৈতিক অঙ্গনে বলি বা সামাজিক অঙ্গনে নিজেদেরকে প্রতিনিধিত্ব করার। যেটা আপনি বলছিলেন যে আপনার মা হোস্টেল প্রতিষ্ঠা করেছিল, এটা কিসের জন্য? এটা ওই যে ছেলেমেয়েরা লেখাপড়া করতো, পাশাপাশি উনি আমার আম্মা অনেক ধার্মিক ছিলেন, তো একটা মাদ্রাসা করেছিলেন, ওটার নাম এখনো আছে হোসনেরা হাফিজিয়া মাদ্রাসা। আমার নিজের খরচে নিজের জায়গায় ওখানে মাদ্রাসা করেছিলেন। সেখানে তারা আরবি ধর্মীয় শিক্ষা প্লাস পাশাপাশি যাতে লেখাপড়াও শিখতে পারে, একটা হোস্টেল, ওটাও আম্মা নিজের খরচে চালাতেন। এখনো পর্যন্ত ওখানে কাজ চলছে, ওখানে রান্না যারা করেন তাদের খরচও আমার মা দেন। এখন কিছু কিছু সমাজসেবক আছে যারা ল্যাট্রিনের, পরিবেশ বান্ধব ল্যাট্রিন বা
অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়েছে, কিন্তু আমার মা সারা জীবন এগুলো করে গেছেন, আমরা দেখেছি। এবং আমার মায়ের কাছ থেকে মূলত মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণাটা আমি পেয়েছি। তারপর বেগম রোকেয়ার আদর্শ আমি লালন করতাম যে মানুষের জন্য, নারীদের জন্য কিছু করতে হবে, কারণ ইকোনমিক পাওয়ার না থাকলে নারী অনেক পিছিয়ে পড়ে। আপনার তো খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেল, এই ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়া কি প্রয়োজন ছিল, নাকি আপনাদের যে সময় বড় হয়ে ওঠা একটা সামাজিক রীতি ছিল অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটাই বেটার? আপনার ক্ষেত্রে আসলে কি হয়েছিল? আসলে সামাজিক রীতির মধ্যেই পড়ে যায়। আমার মা সবসময় ভাবতেন কি যে, মার এটা হয়তো রং কনসেপশন ছিল, আমি তাকে শ্রদ্ধা রেখে বলছি, যে বাবা নাই, মেয়েদের সকাল সকাল বিয়ে হয়ে যাওয়া ভালো। এই ধারণা থেকে আমার মা সেই ছোটবেলা থেকেই দেখতাম যে আমাদের বিয়ে আমাদের সব বোনদেরই মোটামুটি অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। কিন্তু আমরা স্ট্রাগল করেছি, আমরা সব বোনরাই কিন্তু বিয়ের পরে লেখাপড়া শেষ করেছি। নিশ্চয়ই। এবং আমি মাস্টার্স মেধানুসারে পঞ্চম হয়েছে, এটাও আমার একটা অর্জন, যে নিঃসন্দেহে পেরেছি ইনশাল্লাহ, কারণ চাইলে পারা যায়। কিন্তু বিয়ের পরের একটু আমরা শুনি যে এই যে ছোট বয়সে একটা বিয়ে হলো, বিয়ের পরে তো অনেক দায়িত্ববোধ আছে, দায়িত্বের ভিতরে পড়ে যায়, আরেকটা সংসার কিভাবে ম্যানেজ করছিলেন? এটা আসলে সত্যি, মানে আমি খুব ইতিবাচক মানুষ, খুবই পজিটিভ থিঙ্কিং এর মানুষ আমি। তো সংসারে আমার কষ্টগুলো আমাকে আসলে খুব একটা টাচ করতো না, আমি খুব আনন্দের সাথে কাজ করতাম, কারণ আমার শাশুড়ি ছিলেন ভীষণ ভালো মানুষ, শ্বশুরবাড়ির সবাইকে আমি খুবই আপন করে পেয়েছিলাম। তা আমার যে সংসার আর লেখাপড়া দুটোই। আর সবচেয়ে বড় কথা, আমার মা বলতেন, আমার বড় ভাই মা আমাকে সবসময় বলতেন যে কোনো অবস্থাতেই লেখাপড়া সারা যাবে না। আম্মা এমন এমন কথা বলতেন যে মনে হতো লেখাপড়া ছাড়লে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তখন না বুঝেই কিন্তু লেখাপড়াটাকে ছাড়তে পারিনি, শুধু মায়ের কথা খুব শুনতাম আমি। যে পরে এসে আমার শাশুড়ি এত ভালো মানুষ ছিলেন যে উনি, আমার বাচ্চা ছোট, একদম বিয়ে 2 বছরের মধ্যেই আমার বাচ্চা, তো সে এখন জব করছে, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, সিভিলে MBA করেছে IBU থেকে, তো ও চাকরি করছে একটা কনফারেন্স গ্রুপে। তো আমার মনে হয়েছিল যে বাচ্চা নিয়েও আমি পড়াশোনা করে গেছি, যে আমার তো পড়াশোনা শেষ করা যাবে না, আমার মা বলেছেন, তাই আমাকে এটা করতে হবে। তখন নিজের কিছু বুঝতাম না, তো কিশোর বয়স, প্রতিকূলতা তো ছিলই, কারণ মন চাইলো যখন তখন পড়ার টেবিলে যাওয়া যেত না, আত্মীয় স্বজন আছে, আমি আবার সবাইকে খুব হ্যাপি করতে চাইতাম, যে আমি সবসময় চাইতাম যে আমার পরিবারের সবাই হ্যাপি থাকুক আমার সব কিছুতে। ফলে আমাকে একটু কাজও বেশি করতে হতো, ইচ্ছে করেই হয়তো করতাম। তো এইভাবে কষ্ট করেও, রাত জেগেও পড়াশুনো করে, বাচ্চা পায়ে রেখে পায়ে দোল দিতাম, আর এদিকে আমার হাতে বই থাকতো। তো এরকম কষ্ট করে আমি পড়াশুনো শেষ করেছি। আর তবে শাশুড়ি ভীষণ ভালো মানুষ ছিলেন, উনি আমার কাছে 100-র উপরে ওনার বয়স ছিল, ওনার কাছেই আমি ছিলাম। তা আমার মনে হয় যে এটা তারও, আমি আমার মায়ের থেকে কোনো অংশে তাকে আমি ছোট করে দেখতে পারবো না। কতটা কষ্ট করে যে একটা নারী আসলে এগিয়ে যায়, এটা আসলে নারীই জানে। তবে এটাও সত্য যে নারী সাপোর্ট যদি পায় তাহলে অনেক দূর যেতে পারে। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন উদ্যোক্তা এবং প্রশিক্ষক সাকেরা বানু। আমরা যে জায়গাটায় ছিলাম, আপনার ছোটবেলায় বড় হয়ে ওঠা, মুক্তিযুদ্ধ এসে পুরো পরিবারটাকে এক ধরনের বড় রকমের একটা ধাক্কা দিল, কিন্তু আপনার মা শক্তভাবে হাল ধরলো বলে আপনারা সামনে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু খুব অল্প বয়সী আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসে। আমরা জানি সব মেয়ের ক্ষেত্রে এটা হয়, শ্বশুরবাড়ি মানে কিন্তু পুরো জীবনের সব কিছুতেই একটা বড় পরিবর্তন, নতুন পরিবেশ, এবং সেখানে আপনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। কেমন ছিল, গিয়ে কি দায়িত্ব পেলেন? আসলে শ্বশুরবাড়িতে আসার পর ওইভাবে আমাকে দায়িত্ব নিতে হয়নি, কারণ আমার বিয়ের সময় আমার মা বলেও দিয়েছিলেন যে ওকে একটু লেখাপড়া শিখতে হবে, তো এই সুযোগটা যেন তাকে দেওয়া হয়, এটা আমার মায়ের রিকোয়েস্ট ছিল। তো আমাকে আমার শ্বশুরবাড়ির লোক যেহেতু অনেক ভালো ছিল, আমি আসলে আমার ভাগ্য ভালো যে আমি একটা পজিটিভ ফ্যামিলি পেয়েছিলাম, এডুকেটেড এবং পজিটিভ, ফলে তারা আমার লেখাপড়ার ক্ষেত্রে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তো দায়িত্ব বলতে আমি নিজেই দায়িত্ব নিতাম, আমার ভালো লাগতো দায়িত্ব নিতে। তো আমার মনে হয়েছে যে আমি প্ল্যান করে করে কাজ করতাম, ফলে আমি বাইরের কাজ, ঘরের কাজ বা লেখাপড়ার সাথে সাথে সংসারে সবাইয়ের জন্য কিছু করা আমার জন্য খুব বেশি একটা অসুবিধা হতো না, কারণ আমার ইচ্ছে শক্তিটাই এমন ছিল যে আমি করব, কিন্তু কাউকে কিছু ডিপ্রাইভ না করে, আমার হাজব্যান্ডকে ডিপ্রাইভ না করে, আমার সন্তান, আমার শাশুড়ি, কাউকে আমি ডিপ্রাইভ করব না, কিন্তু আমার লক্ষ্যটা কোথায় আছে এটা আমি করব। তো এই জন্য আমার মনে হয় যে খুব বেশি দায়িত্ব দিয়ে আমাকে যে বন্ধনে বেঁধে ফেলে যে আমার লেখাপড়ার ক্ষতি হয়,
এরকম কিছু হয়নি, তবে প্রতিকূলতা থাকে, কারণ কিশোরী বয়সে একটা মেয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ সামনে চলে আসে, ওগুলো ফেস করতে একটু তো কষ্ট হয়। তো সেটুকু আমি আসলে দোয়া ছিল সবার, এই জন্য আর ভালোবাসা ছিল, ফলে আমার মনে হয় ওভারকাম করতে পেরেছি। হাজবেন্ড কি বলতো? আমার হাজবেন্ড কিন্তু আমার প্রতি ইতিবাচক ছিলেন, এবং আমার লেখাপড়া করতে করতে বা চাকরি করতে করতে যত আমি উনি যখন বেঁচে ছিলেন আর কি, তো উনি সবসময় আমাকে উৎসাহ দিতেন। এবং আমাদের সমাজে এমনও আছে, আমার হাজবেন্ডকে অনেকেই বলতো যে কি দরকার তার এরকম বাইরে একটা আউটলেট নেওয়া, বা যে মেয়েদের বাড়িতে ডেকে এনে ঝামেলা করা, প্রশিক্ষণ দেওয়া, রান্না শেখানো, ক্রিস্টাল কাজ শেখানো, তারপর ব্লগ বাটিক স্প্রে প্রিন্ট, এত কাজ, পুরো টাইম এত তাদের পিছনে একটা বেলা আমি দিতাম। তো আমার হাজব্যান্ড কখনোই তাকে কেউ নেগেটিভ দিকে নিতে পারতো না। উনি বলতো আমি তো দেখতেছি সে তো ভালো কাজ করে। একটু যদি আমরা ধারাবাহিকভাবে শুনি, একটা হলো যে আপনি বিয়ের পরেও একটা ইচ্ছে ছিল যে পড়াশোনা করতে হবে, এই স্বপ্নটা কি আপনার হাজবেন্ড বুঝতো? আবার এই যে আপনি কাজের কথা বলছেন, এই কাজটাই কবে থেকে শুরু হলো, কোন বয়সে যে হলো? আচ্ছা, এটা হলো কি, আমি যখন লেখাপড়া করতাম তখন তো স্বপ্নটা লালন করতাম যে লেখাপড়া শেষ হলেই আমি জবও করব, পাশাপাশি আমি অন্য কিছুও করব। তো সেই স্বপ্নটা আমি লালন করতাম, যে আমার হাজব্যান্ড সেটা জানতো, যার জন্য আমি আমার লেখাপড়ার পরই আমি যখন বাড়ির আঙিনা থেকে আমি যে শুরু করেছিলাম, আসলে ছাদ থেকে, উঠান থেকে যে মেয়েদের একসাথে করে কাজ শেখানো, তো আমার মনে হয়েছে সে কখনো এটা করতো না, বাধা দিত না, বরং এনজয় করতো না। কিন্তু আপনার এই আইডিয়াটা কেন আসলো যে মেয়েদেরকে একসাথে করে কিছু শেখাতে হবে? আমার এই আইডিয়াটা ওই যে ছোটবেলায় মাকে দেখেছি, মা এটা আনন্দ পেতেন, যে মানুষের জন্য করার মধ্যে যে কিছু আনন্দ আছে, এই আনন্দটা আমার মাকে দেখতাম পেত। এটার জন্য আমার মনে হয়েছে যে আমি যদি কিছু করি, যে মেয়েরা যারা আমি তো লেখাপড়া শিখতেছি, আমি তো অনেকেই তো লেখাপড়া শেখার সুযোগ পায় না, মানে সুবিধা বঞ্চিত বা ঝরে যাচ্ছে, এরকম তো অনেক চারপাশে দেখতাম। অনেকে অনেক কষ্ট নিয়ে আমার কাছে আসতো যে কিছু করতে চাই। তো আমার মনে হয়েছিল যে এদের জন্য আমার কিছু করতে হবে, কারণ আমি সবসময় কিছু জিনিস মানে মাথার মধ্যে নিয়ে নিতাম, যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীতে এসেছিস যখন দাগ কেটে যা। তো আমার মনে হতো যে আমাকে আসলে কিছু করতে হবে মানুষের জন্য। হ্যাঁ, আমাকে কিছু মানুষের জন্য, আমি কিন্তু জয়িতা হব, অ্যাওয়ার্ড পাবো, আজকে মাছরাঙায় আসবো, আমি ইন্টারভিউ দিব, এরকম কোনো ইচ্ছা তো তখন আমার ছিল না। আমার শুধু মনে হয়েছে যে আমার ক্রিয়েটিভ কিছু করতে হবে, আর মানুষের জন্য কিছু করতে হবে যেন মানুষের মুখে হাসি ফোটে। তো এরকম আমি কিছুটা হলেও শান্তি পেয়েছি, যে আমি তো পুরোপুরি কিছু করতে পারি না আমার এলাকায়, বা আমি যতটা আমার সাধ্যের মধ্যে ততটা আমি করার চেষ্টা করে যাই। একটা জিনিস বুঝতে পেরেছি আমরা, যেটা হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন, পারিবারিক যে আপনাদের যে এই যে সামাজিকভাবে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারগুলো, আপনার বাবা বা আপনার চাচা বা আরও যারা ছিলেন, এই বিষয়গুলো সামহাও আপনার মধ্যেও কাজ করেছে, লিডারশিপের ব্যাপারটা। এবং আপনি মেয়েদেরকে নিয়ে চিন্তা করলেন, মেয়েদেরকে নিয়ে বসছেন, তাদেরকে টুকটাক কাজ শেখাচ্ছেন, কিন্তু এই কাজ শেখানো পর্যন্ত কি থেমে থাকলো, নাকি এর পরে গিয়ে এই কাজের পরে কি দাঁড়ায়, ওদেরকে নিয়ে নতুন কোনো কিছু করা যায় কিনা, স্টেপ বাই স্টেপ আসলে কি করলেন? আসলে স্টেপ বাই শুধু কাজ শেখায়। কি ধরনের কাজ শেখাচ্ছিলেন প্রথমে? আচ্ছা, আমি একেবারে প্রথমে শিখিয়েছিলাম ওদের ব্লগ বাটিক স্প্রে প্রিন্ট, এইগুলা, টেইলারিং। কিন্তু পরে যখন এগুলোকে আপনি আগে থেকে শিখেছেন? আমি নিজে কিছু কোর্স করেছিলাম। আমি নিজে না শিখলে তো ওদের শেখাতে পারবো না। আমি যখন শুনতাম ঢাকা থেকে আমাদের নিরালায় খুলনার একটা আপা আছেন, ঝর্ণাপা, উনি অনেক কোর্স করে চলে আসছেন এবং অনেক মহিলাদের কাজ শেখাচ্ছেন, আমি তখন ওই যে চলে যেতাম, যে তাহলে আমিও রাত্রেবেলা যেতাম, দিনের বেলা স্কুল আছে, স্কুলে একটা সময় চাকরি করেছি আমি, তো আমি রাতে যেয়ে কিন্তু আমি 2 ঘন্টা আমার হাজব্যান্ডকে বলতাম আমি একটু শিখে চলে আসবো, এসে আবার এগুলো নিজে আগে অ্যাপ্লাই করতাম। তারপর আমার ভালো লাগে, আমি ওই যে ছড়িয়ে দিলাম, ওদের নিয়ে কাজ করলাম, এবং ওরা কিন্তু আমি একটা আউটলেট করেছি ওদেরই জন্য, আমার নিজের জন্য না। যেখানে 2টা আছে, একটা সৌন্দর্য সেবা কেন্দ্র, যেখানে আমি এটাতেও প্রশিক্ষণ নিয়েছি কানিজ আলমাস খান আপার কাছ থেকে, কারণ আমার বড় যা উনি কিন্তু এবারটা না বললেই হয় না, যে উনিও এবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় 21 পদক পেয়েছেন, আর আমিও ওনার হাত থেকেই পুরস্কার নিলাম, জয়িতা, শ্রেষ্ঠ জয়িতার। তো যাই হোক, এটা শেখার পরে সৌন্দর্য শিল্প আমি একটা দোকান খুলেছি, এটা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে প্রথম। আমি একটু আপনাকে পেছন নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে উঠোন বৈঠক থেকে একটু ধারাবাহিকভাবে যদি আমরা আসি, আপনি একের পর এক কোন স্টেপটা নিলেন, কারণ একদিনই তো আসলে একটা আউটলেট হয় না, তার পিছনে অনেক বড় একটা গল্প থাকে, পরিশ্রম থাকে। আমরা ওই গল্পটা একটু শুনতে চাই, কিভাবে সামনের দিকে আগালেন?
আসলে উঠোন বৈঠক থেকে শুরু করে বাড়ির ছাদ থেকে কাজ শেখানো শুরু করে একটা সময় মনে হয়েছিল একটা সিস্টেমে আসতে হবে। আচ্ছা, সেই সিস্টেমে আসতে গিয়ে আমাকে প্ল্যান করতে হয়েছে যে আমি কয়টা মেয়েকে কাজ শেখাবো, শেখার পরে আমি তো সবাইকে কাজ দিতে পারবো না। রাইট। আমার নিজের বাড়িতে মানে নিচে একটা কারখানা আছে, ওখানে কিছু কিছু মেয়েকে আমি কাজ দিয়েছি। তারপর আউটলেট যে দুটো করলাম, এটা আমার চাকরি করার পরে কিন্তু আমি পেরেছি, তার আগে কিন্তু আমি পারিনি। ও এর মাঝখানে আপনি চাকরিতে জয়েন করেছেন? এর মাঝখানে আমি স্কুলে জয়েন করেছি, খালিশপুর রোটারি স্কুলে। আচ্ছা। আর তারপর স্কুলে ছিলাম 6 বছর। তারপরে 92 সালে এসেছি আমি কলেজে। তখন আমি তো চাকরি করি, আমার কিছু পয়সা ছিল হাতে। আমার তখন মনে হচ্ছে এই পয়সাটা যে আমি শাড়ি কিনবো, গহনা কিনবো, এরকম মনে হতো না। মনে হতো কি এটা দিয়ে আমি এমন কিছু করব যে এদের আরেকটু এগিয়ে নেওয়া যায়। ফলে আমার আউটলেটটা কিন্তু আমার চাকরির পরে নেওয়া। এর আগে কিন্তু আমি নিজের এলাকাতেই শেখাতাম। স্টেপ বাই স্টেপ বলছেন তো, সেজন্য বললাম। তো তখন আমি ওই যে দোকানে কাজ শেখাতে পারতাম, দোকানেই ওদের তৈরি জিনিস রাখতাম, ওখান থেকে সেল হতো। পরে আমি যেখানে বিভিন্ন ফেয়ার হয়, আমি লেখিকার সংঘের একজন মেম্বার ছিলাম। আমি এবার লিখি টিকি একটু, আমি বাংলাদেশ বেতারের গীতিকারও রেজিস্টার্ড। তো আমি ওই যে ওদেরকে কাজ শেখানোর পরে যে ওদেরকে কিভাবে ফেয়ার করতাম, লেখিকা সংঘের মাঠে ফেয়ার হতো। আমি আমার স্টল ফার্স্ট হলো একবার, তখন ছিল রঙের ছোঁয়া। সেটা কিন্তু এখন গ্রিন হ্যান্ডিক্রাফটস নাম দিয়েছে, কারণ ওখানে জুট প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো যাই হোক, আমি তারপরে যে সৌন্দর্য সেবা কেন্দ্র খুললাম, তারপরে ট্রেনিং দেওয়ারও একটা জায়গা করলাম, ওইটা আমার বাড়ির নিচের তলাতেই ট্রেনিং দেওয়ার জায়গা করলাম। কিন্তু আমি চাকরি করার আগে কিন্তু ওদের জন্য বাইরে আসতে পারিনি। প্রথমে কতজন মেয়ে নিয়ে আপনি কাজ শুরু করলেন? একদম প্রথমে যখন কাজ শুরু করেছি তখন মেয়ের সংখ্যা ছিল খুব কম, মানে 9 কিংবা 10 হবে। কিন্তু এলাকায় কি সেই 30 জনের বেশি, প্রতি সময় 30 জন করে আমি তৈরি করি। সেই সচেতনতা কি ছিল যে মেয়েদের যে কাজ করতে হবে, আমরাও কিছু ইনকাম করি, আমাদের সংসারের কাজে লাগবে? এই সচেতনতা আসলে আমাকে করতে হয়েছে। আমি নিজে বুদ্ধি করে করে লিখতাম, লিফলেট বানাতাম, প্রিন্ট করতাম, করে ওই আশেপাশে পেপারের মধ্যে মনে হতো কি ওরা কিভাবে জানবে যে আমি এটা এখানে করাই। তো এটা প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন, অনেক স্লোগান আমি বানাতাম। আমি এখনো স্লোগান বানাতে থাকি। তো এরকম স্লোগান তৈরি করে আমি যেগুলো দিতাম, মেয়েরা আসতো, আমার ফোন নাম্বার দিয়ে দিতাম। তো তখন তো টিএনটি ছিল, আর মোবাইল এখন তো আরও সুবিধা হয়েছে। তো এছাড়া অনেকে আমার কাছে আসতো, মানে ভালো লাগা থেকেই হয়তো আমার কাছে আসতো। তো তাদের যদি আমি জিজ্ঞাসা করতাম যে কি সমস্যা, তাদের দেখেই বোঝা যেত এরা খুব সমস্যায় আছে। তখন এখনও একটা মেয়ে আছে, প্রায় 18 বছর আমার কাছে আছে, রুবিনা তার নাম। তো সে যখন প্রথমে আসছিল তখন খুবই কষ্টে ছিল, মানে হাজব্যান্ড রিক্সা চালায়। তো ওকে আমি প্রথম থেকেই নিয়েছিলাম। এখন সে এমন একটা পর্যায়ে গেছে, সে আমার মানে সংগঠনে, আমার গ্রিন হ্যান্ডিক্রাফটস গ্রিনারি কল্যাণ ফাউন্ডেশন প্রতিনিধিত্ব করে। আরও কিছু মেয়ে আছে যাদের এমনভাবে তৈরি করেছি যারা প্রশিক্ষণ দিয়ে থাকে। আবার কিছু তো আমার সংগঠনের সাথে আছে, প্রতিষ্ঠানের সাথে আছে। তো এরকম স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমি এখন যে কিছু কিছু ইয়ে আছে যে আসছে এখন USMS আইডিয়ার অর্থায়নে একটা প্রজেক্ট, তারা এসে আমাকে খুঁজে বের করেছে। আমি কলেজে, তখন আমার কলেজে আমার কাছে গেছে, কয়েক বছর তারা কাজ করছে খুলনা, দিনাজপুর, রংপুর। গতদিনও হোটেল শেরাটনে আমাদের এক্সিবিশন ছিল, আমার মেয়েদের তৈরি এক্সিবিশন ছিল, এই জুট প্রোডাক্টগুলো ছিল। তো ওরা কিছু আমার BWCCI, আমি উমেন চেম্বারের সদস্য, তারপর USMS, এরা কিছু কাজ করে, মানে উদ্যোক্তা উন্নয়ন, তারপর ইয়েদের সঙ্গে, মানে লেবারদের সঙ্গে মালিকের সম্পর্ক, তারপরে দক্ষতা, উচ্চ দক্ষতার যে ট্রেনিংগুলো আমার এখানে আমি অনেক করেছি আর কি। আমি নিজেও এটা করেছি এবং আমার ওখানেও তাদের নিয়ে করিয়েছি। যেমন জুটটা নিয়ে JDPC, যে এরা কিন্তু এসে আমাকে অনেকগুলো মেয়েকে ট্রেনিং করে গেছে, নতুন নতুন উদ্যোক্তা। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার খালি স্বপ্ন ছিল যে আমি নতুন আরও কিছু উদ্যোক্তা তৈরি করব, যারা উদ্যোগ নিয়ে কাজ করবে এবং আরো অনেককে টেনে নিয়ে আসবে। জুট নিয়ে কাজ কবে থেকে করছিলেন? জুট নিয়ে আসলে একটা সময় ছিল যখন আমার লেখাপড়া করি, তখন জুটের প্রতি আমি জানতাম না যে ইকো ফ্রেন্ডলি এত পপুলার হবে। তখন কিন্তু আমি ভালোবাসা দিয়েই জুট দিয়ে পুতুল করতাম, সিকা করতাম। আমার শাশুড়ি সিকা বানাতে পারতেন বেনি করে করে, তা ওইগুলো করতাম, নিজে নিজে চোখ টোক করতাম, অনেক সুন্দর হতো ইয়েগুলা। পরে এক সময় যে আমার মনে হতো কি যে পুতুলগুলা বানাচ্ছি,
অনেক কিছু বানানো যায় কিনা। তো তখন কিন্তু আমি কিছু করি নাই, সত্যি কথা যেটা, তখন আমি এত সুযোগও পাইনি। কিন্তু যখন আবার সেই পাটের সুদিন ফিরে আসলো, মানে এটাতে অনেক কিছু করা যায়, নিত্য ব্যবহারে পাট পণ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং বাধ্যতামূলক করেছেন পাটের মোড়কে। আমার তখন মনে হতো যে আমি জুট নিয়ে আমি এখন থেকে কাজ ভালোভাবে শুরু করব। তারপর আমি জুটের উপরে প্রশিক্ষণ নিলাম। আমার গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশন তো এখন নারীদের নিয়ে কাজ করে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়াইলাম। সেটা কত সালের কথা? এটা হলো 15 সালে। আচ্ছা। তা এখানে শেখার দক্ষতা এবং উচ্চ দক্ষতা, কিন্তু আমি এটা কিন্তু খুব এনাফ না। কালকেও আমাদের জেডিপিসিতে মিটিং ছিল, আমাদের ইডি ম্যাডাম ছিলেন, অনেকেই আমরা সব জুট উদ্যোক্তারা এক জায়গায় ছিলাম, রমনা থানা, সরি তেজগাঁও থানার ওই পাশে আর কি জেডিপিসি। তো ওখানে আমরা আমাদের যেটা মনে হয়েছে, আমরা সবাই প্রবলেমগুলো এক জায়গায় করেছি যে প্রচুর স্কিলড ওয়ার্কার বের করতে গেলে প্রচুর ট্রেনিং দরকার। তো আমি আসলে সেই সরেয়া থেকে শুরু করেছিলাম, কিন্তু এখন মনে হয় একটা পর্যায়ে গেছি, কিন্তু আরো অনেক দূর যেতে হবে। চলুন দর্শক দেখে নিই আজকার জন্মদিন রয়েছে। আজ মাহাবিন করিম চৌধুরীর ৬ষ্ঠ জন্মদিন। বিয়ানীবাজার সিলেটের মাহাবিন করিম চৌধুরী, তোমাকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মেরিল মিল্কসোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছর শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়া রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL rangasakal@matsranga.tv। দর্শক, কথা বলছিলাম উদ্যোক্তা ও প্রশিক্ষক সাকিরা বানুর সাথে। জি, আমরা যদি একটু আপনার কাছ থেকে শুনি যে অনেক ধরনের কাজ করছিলেন, সংগঠন হলো এবং আউটলেটও দিলেন, কিন্তু একটু ধারাবাহিকভাবে শুনি যে প্রথমে ব্লক প্রিন্টের কাজ করছিলেন, তারপরে কিভাবে কি অ্যাড করলেন, কি তাগিদ অনুভব করলেন যে এরপরে আমাকে কি করতে হবে? আসলে প্রথমে ব্লক প্রিন্ট নিয়ে শুরু করেছিলাম, কারণ একটা জিনিস যখন চেঞ্জ করে মানুষ, সেটা আসলেই একটা মজার জিনিস হয়ে যায়, আকর্ষণ করে বাটিক, ব্লক প্রিন্ট। তো এটা ব্লক প্রিন্ট এবং স্প্রে প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, যা হোক, ওই কোর্সগুলো আমার সিলেবাস ভাগ করা ছিল। তো সেইভাবেই ওদেরকে আমি শিডিউল দিতাম। প্রথম যে গ্রুপ তৈরি করেছিলাম, আস্তে আস্তে কিন্তু জিনিসটা ছড়িয়ে যায়। প্রথমে কি প্রশিক্ষণটা আপনি বিনামূল্যে দিচ্ছিলেন নাকি? একেবারেই বিনামূল্যে। প্রথমে আমি যখন বললাম, আমি যে বলেছি যে আমি কলেজে চাকরি, স্কুলে চাকরি করার পরে আমার সুযোগটা আরো বেড়েছিল। প্রথমে যখন আমি জব করি না, আমি লেখাপড়া করি, তখন কিন্তু আমার তখন ওই নেতৃত্ব দেওয়ার মতো ব্যাপারটাও কিন্তু আমার মধ্যে ছিল, থাকলেও কিন্তু আমি ওভাবে আনতে পারতাম না। কিন্তু যখন আমি টিচার হলাম, তখন আমি যদি কতগুলো মেয়েকে বলতাম যে তোমরা কি এটা শিখবা, ব্লক, বাটিক, স্প্রে প্রিন্ট, সুন্দর সুন্দর জিনিস তৈরি হবে, এগুলো নিয়ে আবার আমরা ফেয়ার করব। তো সবাই মানে আসলে মোটিভেশন করা আর কি। তো দেখতাম বেশ স্টুডেন্টদের মধ্যে আগ্রহ ছিল, সাথে সাথে এলাকার কিছু পিছিয়ে পড়া নারীদেরও আগ্রহ ছিল। এইভাবে আসলে শুরুটা করা হয়। তারপর এদের জিনিসগুলোর জন্যই কিন্তু স্টেপ বাই স্টেপ পরে আমি দোকান করি। কিন্তু শুধু ব্লক, বাটিক, প্রিন্ট এটা করে তো আর হবে না। আমি গ্লাস পেইন্টিং, তারপর যে স্যান্ড পেইন্ট, মানে ইনোভেশন আমাকে টানতো সবসময়। তারপর ড্রাই ফুল, আড়ঙে দেখবেন যে ড্রাই ফুলগুলো পাওয়া যায়, ভুট্টার খোসা থেকে শুরু করে আমি বস্তা বস্তা ভুট্টার খোসা নিয়ে আসতাম। আমার কৃষি কলেজ আমার পাশে, আমি সবাইকে বলতাম আমাকে কিছু ভুট্টার খোসা ম্যানেজ করে দাও। তা ওদেরকে নিয়ে ওই যে একেবারে প্রথম যখন শুরু করেছিলাম তখন কিন্তু বিনামূল্যে। তারপর যখন মেসেজটা ছড়িয়ে গেল, আরও মেয়েরা আসতে থাকলো, এবং আসলে শুধুমাত্র স্বপ্ন দেখানোটার একটা ব্যাপার থাকে। আমি স্বপ্ন দেখাতাম, আমি নিজে স্বপ্ন দেখতাম আর মেয়েদের স্বপ্ন দেখাতে পারতাম। তো আস্তে আস্তে মেয়ের সংখ্যা বাড়তে যখন থাকলো, ওই ড্রাই ফুলটাও আমি অ্যাড করলাম। তখন দেখা গেল যে ড্রাই ফুলগুলো কিন্তু মানুষ এত সচেতন না, কিন্তু তৈরির পরে ফুলগুলো এত সুন্দর একটা জিনিস হতো, ওটা আবার সেল হতো। আমি দোকানটা তো পরে রেখেছি, অনেক পরে। তো এই ড্রাই ফুল গেল। এরপর সৌন্দর্য শিল্প,
আমার ছেলে যখন বুয়েটে পড়তো ঢাকাতে, তো আমি মাঝে মাঝে আসতাম ঢাকায়, আমার ধানমন্ডিতে শাহজাদি ভিলা, কানিজ আলমাস খান ওখানে D3-তে থাকতেন, আমরা থাকতাম নিচে। তো যাই হোক, ওনার সান্নিধ্যে আসার পরে আমি বললাম আপা আমি এই কোর্সটা করব। তো আমি ওনার কাছ থেকে এটাও কোর্স করেছিলাম, পার্লার কোর্স। আচ্ছা। তো উনি বললেন যে লেখাপড়া যারা শিখছে বা এগিয়ে আছে এরকম মেয়েরা খুব কম আসে, আমি খুব হ্যাপি যে তুমি এরকম একটা জায়গায় এসছো। তো আমি বললাম যে আমার মনে হয়েছে আমি এটা শিখতে পারলে আমার নিজেরও কাজ হবে, আর আমি অনেককে এই কাজে এগিয়ে নিতে পারবো সৌন্দর্য শিল্পে। তো যাই হোক, ওটার জন্য কিন্তু আমি পরবর্তীতে বলেছি একটা স্মার্ট স্কিন কেয়ার সেন্টার করেছি, ওখানে এখনো ওখানে কিছু সুবিধা বঞ্চিত মেয়েরা কাজ করছে, বেশ কিছু মেয়ে আছে কাজ করছে ওখানে। তো যাই হোক, এদেরকে ওই সৌন্দর্য শিল্প আমি কিন্তু প্রশিক্ষণ দিয়েছি, মানে যাদের ন্যাক ছিল যে আমরা পার্লার কোর্স করব। সবই তো খুলনাতে? সবই খুলনাতে। কি কি আছে আপনার তাহলে আমরা যদি বলি? একটা হচ্ছে আপনার আউটলেট আছে বুটিক শিল্পের উপরে, আর একটা হচ্ছে আপনি যেটা বলছিলেন সৌন্দর্য শিল্প, সেটার উপরে আপনার একটা পার্লার আছে, আর কি আছে? ছোট্ট ফ্যাক্টরি আছে। কিসের এটা? এটা জুট জুট প্রোডাক্ট তৈরি হয়? হ্যাঁ, সব পণ্য ফেব্রিক্স গুলো আমরা কিনে আনি, ফেব্রিক্স বানাই না। আচ্ছা। আর কারখানা থেকে নিয়ে এসে আমরা এটা দিয়ে বিভিন্ন স্কুল ব্যাগ, হটপট ব্যাগ, মোবাইল ব্যাগ, তারপরে যে পাখা, হাত পাখা, ওয়াল ম্যাট, মানে জুতা থেকে শুরু করে সবকিছুই করা যায় এটা দিয়ে, জুট দিয়ে। হ্যাঁ, জুট দিয়ে। তো একদম লাস্টেবল আমি কিন্তু জুটের একটা ছোট্ট ফ্যাক্টরি করেছি। আমার যেহেতু বললেন যে সিরিয়ালি বলি যে গ্রিন হ্যান্ডিক্রাফটসটা আমার এখন জুটকেই ডিসপ্লে করে। আচ্ছা। আর সৌন্দর্য সেবা কেন্দ্র যেটা আছে ওখানে আমি মেয়েদের হাতের কাজের জিনিসও রাখি, আমার 2টা রুম। আর আরেকটা আছে যেটা যে কারখানা, এখানে কাজ শিখছে প্লাস ডিসপ্লে করা হচ্ছে। আমি আমার বাড়ির দোতলায় একটা ডিসপ্লে সেন্টার, এটা এখনো শেষ হয়নি, এখন কারখানার সাথেই ডিসপ্লে সেন্টার আছে, আর ওখানেই আমার অফিস আছে, যে গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশনের যে আপনি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছিলেন কত সালে, যদি একটু প্রতিষ্ঠান কেন্দ্রিক বলি, কত সালের দিকে? প্রতিষ্ঠান কেন্দ্রিক বললে আসলে 15 সালে রেজিস্ট্রেশন হয়েছে আমার, মহিলা অধিদপ্তর শিশু বিষয়ক যে মন্ত্রণালয়, এখান থেকে। যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি, ওনারা ভিজিট করেছেন, দেখেছেন আমাকে, বিভিন্ন ফেয়ারে মেয়েদেরকে নিয়ে যেতে দেখেছেন যে আমি তাদের জন্য করছি। 15 থেকে 19 সাল, মানে প্রতিষ্ঠানের বয়স হচ্ছে সেই হিসেবে 4 বছর। কিন্তু আপনি নিজে থেকে শুরু করেছিলেন কত সালের থেকে? এটা একেবারে 2000 সাল থেকে 19 শুরু বছর করেছিলাম। আচ্ছা। আর তার আগে তো ভাবতাম, স্বপ্ন লালন করতাম, যখন সুযোগ পেলাম তখন থেকে কাজ কত করলাম। টাকা দিয়ে শুরু করেছিলেন ওই সময়টাতে 2000 সালে? আমার তো 92 সালে অলরেডি আমি কলেজে জয়েন করেছি, তখন মাত্র 2 লাখ টাকার মতো নিয়ে শুরু করেছিলাম 2000 সালে। হ্যাঁ, 2 লাখ টাকার মতো নিয়ে শুরু করে। এখন এটার থেকে কি পরিমাণ আয় আসে, মাসিক আয়ের যদি আমি বলি? এখন ধরেন মাসে এক একটা জায়গা থেকে 25,000-এর মতো লাভ থাকে, অনেক মানে সবকিছু বাদ দিয়ে, মানে কর্মী, হ্যাঁ, মজুরি, তারপরে অফিস খরচ, অনেক কিছু বেয়ার করতে হয়, এগুলো বাদ দিয়ে আমার এরকমই থাকে। তবে আমি একটু বেশি সেবামূলক মন নিয়ে কাজ করি, তো আমার প্রফিট মানে খুব বেশি করতে হবে, ওই দিককার থেকে আমার লক্ষ্য থাকে আমাকে বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে, এবং এদিকে আমি একটু মনে হয় যে কাজ করতে পেরেছি। আপনি তো অনেককেই শিখিয়েছেন, তাদের ভেতর থেকে কি উদ্যোক্তা হয়েছে? কারণ অনেক বছর তো হলো। হ্যাঁ, অনেকে শিখিয়েছি, অনেকেই আমার উদ্যোক্তা হয়েছে, এবং এই উদ্যোক্তারা অলরেডি কাজ করে যাচ্ছে, এবং তারা যে তাদেরকে আমি মহিলা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করিয়েছি, অনেককে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমার কিন্তু নিজের একটা রেজিস্ট্রেশন আছে, অনেকে পথ দেখিয়েছি যে তোমরা এইভাবে যাও। আমি ইনসিস্ট করেছি যে তোমরা রেজিস্ট্রেশন করে কাজ করো, তাহলে আরো বেশি কাজ করতে পারবা এবং আরো কাজের আগ্রহ বাড়বে। এরকম অনেককে BWCCI-তে মেম্বার করেছি, অনেককে যে তোমরা একটা ভালো প্ল্যাটফর্মে থাকো। তারপর আমার নিজের এখন প্ল্যাটফর্ম হয়েছে আল্লাহর রহমতে, গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশন, এটা রিসেন্টলি NGO ব্যুরোর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেয়েছে। এখানে আমি প্রচুর মেয়েকে সম্পৃক্ত করে যাচ্ছি, যে কারণ আমার এখানে এখন কাজ শেখাবার সুযোগ হয়েছে, মানে আমার প্রতিষ্ঠানে। আগে তো ছিল নিজের ব্যক্তি কেন্দ্রিক, এখন এটা হয়ে গেছে যে প্রতিষ্ঠান কেন্দ্রিক, যেখানে যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে বলছে যে A2I এর একটা প্রোগ্রাম আছে, আপনার ওখানে আপনার সব সদস্যদের জুট ডাইভার্সিফিকেশন নিয়ে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, আপা আপনার মেয়েদের হাজির রাখেন। তো এরকমভাবে একটার পর একটা মহিলা অধিদপ্তর থেকে আসতেছে, BWCCI থেকেও আসছে যে আমাদের এই কাজগুলো উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিংটা তোমার প্রতিষ্ঠানে করব। তো যাই হোক, এইভাবে আমার প্রতিষ্ঠান এখন অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে,
আর ইন দি মেন টাইম রেজিস্ট্রেশন হওয়াতে আমার কাজের সুযোগ বেড়েছে। এখন প্রতি মাসে আমাদের একটা মিটিং হয় জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যুরোর প্রতিনিধিদের সাথে। সেখানেও আমাদের প্রতি মাসে আমাদের কাজের একটা ডকুমেন্টারি দেখাতে হয়। তো এসব ব্যাপারে আমার মনে হয়েছে যে একটু হলেও মনে হয় আমার স্বপ্নটা একটা জায়গায় পৌঁছতে চেষ্টা করছে। নিশ্চয়ই। কতজন মেয়ে এখন ইনভলভ আছে আপনার এই গ্রিন প্রজেক্টে, এবং একই সাথে পার্লারে কিংবা বুটিকে সবকিছু মিলিয়ে কতজন ইনভলভ আছে? আমার তো আসলে বেরিয়ে গেছে শত শত উদ্যোগ, মানে মেয়েরা তৈরি হয়ে বেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে, তারা নিজেরাও দোকান দিয়েছে, এবং কেউ কেউ ঘরে কাজ করছে, এবং যারা ঘরে কাজ করছে তাদেরকেও আমি বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। যে তাদের আমি বলেছি যে আমার একটা মেয়ে তো আসলে এখন যারা কর্মী হিসাবে করছে, আমার গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশন অফিসে ওখানে আছে 7 জন, তারপর বাইরে যে আমার আউটলেট আছে ওখানে সৌন্দর্য সেবায় ওখানে 5 জন কাজ করছে, আর যে দোকান আছে যে গ্রিন হ্যান্ডিক্রাফট সেলসম্যান ওখানে আছে 2 জন, আর এইরকমই আর কি আছে। আর যাদের নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এদের নিয়ে আমার আরও স্বপ্ন আছে যে এদেরকে আমি ক্যাটাগরি করছি, যে কারা কোন ক্যাটাগরিতে বেশি এক্সপার্ট, তাদেরকে সেই ক্যাটাগরিতে কেউ সূচের কাজ ভালো পারে, কেউ জুটের কাজ ভালো পারে, কেউ পাখা ভালো বানায়, কেউ ব্যাগ ভালো বানায়। এখন থেকে আরও সিস্টেমে আসার জন্য আমি ক্যাটাগরি ভাগ করে ওদের প্রশিক্ষণ দিচ্ছি। আর আমার যে আউটলেটটা আছে ওখানে আমি আরেকটু বাড়াবার চেষ্টা করেছি, যেখানে আমি বলে দিয়েছি অলরেডি এই এক একটা গ্যালারি এক একটা উদ্যোক্তার আমি যাদের তৈরি করেছি, যে সোহানা তুমি এখানে তোমার জিনিসগুলো রাখতে পারবে। দর্শক, জীবন এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন উদ্যোক্তা ও প্রশিক্ষক সাকেরা বানু। চলুন দর্শক, তার কাছে আমরা আবারও ফিরি। জি, কিবরিয়া যে কথাটা বলছিল বিরতিতে যাবার আগে, আমাদের সামনেও অনেক কিছু আছে জুট দিয়ে বানানো, যেটা আপনি বলছিলেন ইকো ফ্রেন্ডলি, এবং আপনি এই উদ্যোগটা নিয়েছেন, আপনার কারখানাও রয়েছে। আমরা একটা কাজ করি, প্রোডাক্টগুলো দেখাই যে কি কি নিয়ে এসেছেন। আমার সামনে মনে হয় একটা জুয়েলারি বক্স আছে, আচ্ছা, ভেতরে একটা চুড়িও দেখতে পাচ্ছি। এটাও কি পাটেন নাকি? এটা সুতা দিয়ে বানানো। আচ্ছা, জি, খুব সুন্দর, মানে চুড়ি মেয়েদের হাতে তৈরি করে। হ্যাঁ, আচ্ছা। এবং আপনি বলছিলেন যে একটা কিশোরী বয়সের একটা গ্রুপ রয়েছে আপনার এখানে, তারা বানাচ্ছে, খুবই সুন্দর। আপনি ফেব্রিকটা কিনে নিয়ে আসেন বাইরে থেকে, নিয়ে এসে আপনি প্রোডাক্টগুলো তৈরি করি। মেকিংটা আমাদের এখানে হয়। এই যে উপরে যে জিনিসটা রয়েছে, যে নারকেল খোসা দিয়ে বানানো, মানে 100% গ্রিন প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এগুলো ডিজাইন কি আপনি করে দেন নাকি? এগুলো ডিজাইন করার একজন আছে। আর এই যে কাঠের বোতামগুলো আমার যে গ্রিন হ্যান্ডিক্রাফটস, ওর পাশেই আমাদের কারুকাজ বলে একটা দোকান আছে। ওরা সবসময় এই যে কাঠের জিনিস তৈরি করে, বোতাম থেকে শুরু করে কাঠের চুড়ি, কাঠের সবকিছু বানায়, আমি ওখান থেকেও কালেক্ট করি। জি, খুব সুন্দর একটা বলবো যে পতাকা রয়েছে আমাদের দেশের, যদি আমরা দেখি। আসলে এটাও কি জুট দিয়ে বানানো? এটা জুট ফেব্রিক্স দিয়ে বানানো। এটা হলো ইউনিয়ন ফেব্রিক্স জুট দিয়ে করা। এটা আমি অনেক করেছি, স্বাধীনতার মাস তো, ওই যে 26শে মার্চ, তো আমি ফেয়ার ছিল, পিসিক ফেয়ার ছিল, বিভিন্ন জায়গায় মহিলা অধিদপ্তরে খুলনা ফেয়ার ছিল, পাটপণ্য মেলাতেও আমি এটা এনেছিলাম এবার আন্তর্জাতিক পাটপণ্য মেলায়। তো আমার এটা বানাবার উদ্দেশ্য, এবং স্কুল গোয়িং মেয়েদের দিয়ে কিন্তু এগুলো করিয়েছি, যে দেশের জন্য ভালোবাসা। অনেকেই কিনেছে যে আমার বাচ্চার পড়ার টেবিলে থাকবে, বাংলাদেশ পড়ার টেবিলে থাকবে। তাছাড়া আমি যখন খুলনায় ফেয়ার করেছি তখন অনেক অফিস আমার কাছ থেকে নিয়েছে, বিসিক থেকে শুরু করে, যে আমরা গ্লাসের নিচে রাখবো। ইভেন আমার যে কলেজে প্রিন্সিপাল ছিলাম, আমি যখন চাকরি করেছি তখন, এখনও সেটা আছে, এখনও যখন আমি যাই, আমি এখনও ওখানে গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য হিসাবে আছি। তো দেখি যে আমার বাংলাদেশটা গ্লাসের নিচে আছে, ওটা আমার ভীষণ ভালো লাগা, মানে দেশের জন্য ভালোবাসা। নিশ্চয়ই, এগুলো তো আসলে শুধু প্রোডাক্ট না, এগুলোর পেছনে প্রত্যেকটা মানুষের স্বপ্ন লুকায়িত থাকে। হাত পাখা তো হারিয়েই গেছে বলতে গেলে, সে হাত পাখা হচ্ছে পাটে, এবং আমি একটু দেখাই আমার দর্শকদের, এখনো বেশ প্রয়োজন রয়েছে হাত পাখার, কারণ গরমে দেখা যায় আমরা অনেক সময়, আপনারা অবাক হয়ে যাবেন, এই হাত পাখাটা কিন্তু বানিয়েছে সে, কিন্তু মানে স্বাক্ষরও করতে পারে না, স্বাক্ষর করা শিখিয়েছি আমি, কারণ এখন তাকে স্বাক্ষর করে বিল নিতে হয় আমার কাছ থেকে। আমার বাসায় যিনি আছেন, আমাদের বাসায় যিনি সার্ভিস দেন, উনি এটা করেছেন, এবং সেই জন্য আমি তাকে অনার করতে চাই যে একটা মানুষ বাসা বাড়িতে কাজ করলেও সে যে ক্রিয়েটিভ কিছু করতে পারে, এবং মানে স্বাবলম্বী হওয়ার শুধু
বেতন আমার কাছ থেকে পাই এরকম না, এই কাজগুলো তার সম্মান, তাকে সম্মান করতে গিয়েই তার প্রোডাক্টগুলো আমি নিয়েছি। এখন 300 পাখার অর্ডার আছে এবং উনি এখন কিশোরী মেয়েদেরও আমি যে গ্রুপটা করে আচ্ছা, আমি দিয়েছি একটু যদি শেখাচ্ছি। ফাইন, এগুলো যদি একটু আমার প্রাইস জানতে চাই, আপনাদের কি পরিমাণ কস্ট যায় এবং আপনারা কি পরিমাণ সেল করেন? আচ্ছা, এটা হয়েছে কি যে ফেব্রিক্সের উপর ডিপেন্ড করে। আমি যদি FGF দিয়ে তৈরি করি তখন এর ফেব্রিক্সটা কিন্তু 60 টাকা থেকে 70 টাকায় চলে আসে। আর যেখানে নন ওভেন আছে আর জুট আছে আর কাঠ আছে ভিতরে, আর মেকিং চার্জ, সবকিছু মিলে 100 টাকার মতো। হ্যাঁ, সবকিছু মিলে 100 টাকার মতো আমি সেল করছি এটা। আচ্ছা, সেল করছেন গতদিনও কত? এক্সিবিশনে সেল করেছি 100 টাকা দাম এটা? 100 টাকা দিয়ে। ও, মানে খুবই খুব বেশি চমৎকার। লাভ হচ্ছে না তো? না, লাভ হচ্ছে না, হিউজ অ্যামাউন্ট পেলে লাভ হয় আমার, তখন একটু যদি বড় করে একটা হ্যাঁ, ইয়ে পাওয়া যায়। মানে এবং এটা bulky খুবই amount। ফ্রেন্ডলি বলতে এই কারণে যে এগুলো কিন্তু মানে ইকো ফ্রেন্ডলি, যেটাকে আমরা বলি Right. পরিবেশ বান্ধব। আচ্ছা, আমাদের সামনে একটা সাইড ব্যাগ আমরা দেখতে পাচ্ছি, এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ইউজ নিতে করতে পারে। হ্যাঁ। আমার খুব ভালো লাগছে যে এটার ফেব্রিকটা, এবং কাছে থেকে দেখলে আসলে বুঝতে পারবেন যে এত মিহি ফেব্রিক পার্ট দিয়ে তৈরি হচ্ছে। পাট এটা কি দিয়ে তৈরি 100% হয়। পার্ট? এটা 100% পাট, কটনের সঙ্গে কোনো কিছু মিক্সড নাই। আমরা যখন শাড়ি, পাটের শাড়ি কিনি তাই সেখানে কিছু মিক্সড থাকে, পাটের সুতা কিছু অ্যাড করা হয়, পাটের টার্সেল লাগাই এবং আমরা বলি এটা পাটের শাড়ি, কিন্তু তাঁত, কটন, জুট মিক্সড করে সে শাড়িগুলো তৈরি হয়, হ্যান্ডলুম। কিন্তু এগুলোতে আছে কিছু আছে আমরা মোম পালিশ দিয়ে করি, যেগুলো খুব মসৃণ হয়। খুবই চমৎকার। FGF গুলো একটু ধারালো হয়। এইটা এই যে ব্যাগটা হলো মোম পালিশ, এগুলো একটু তো আপনি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার হ্যাঁ, করছেন? এটা আমি সবসময় জুট প্রোডাক্ট ব্যবহার করি এবং অন্যকে ব্যবহার করতে বলি। ভেরি গুড। কারণ এটাও একটা অ্যাওয়ারনেস, কারণ অ্যাওয়ারনেস আমি বিভিন্নভাবে করি। আপনাকে বলি, আমি গান লিখেছি জুটের উপরে, যদি কখনো আপনাদের মাছরাঙা টিভিতে আমি একটু দিতে চাই গানটা, এখন না হলে নিশ্চয়ই, নিশ্চয়ই। এখানে আছে যে আমার ছেলে মিউজিশিয়ান, ও নিজে কম্পোজ করে, নিজে তৈরি করে, ওর নিজের একটা স্টুডিও আছে। আচ্ছা। তো কাজী মিনহাজ করিম অমিত অ্যালবামও বের করেছে গানের, তো ও আমাকে অনেক হেল্প করে। তো আমার লেখা গান জানে যে ওর মা গীতিকার, আমাকে বললো মা তুমি জুটের উপর একটা গান লেখো, আমি করে দিব। তা ওই গানটা অনেক সুন্দর হয়েছে। যখন জুট মেলা হয়, ফেয়ারগুলো হয়, তখন আমি আপনাকে দেখাবো একটা, আসলে আজকে আনা উচিত ছিল, বিশাল একটা জুটের পুতুল তৈরি করেছি আমি। আমরা ওই ফেয়ারগুলোতে ওই গানগুলো বাজাই। যে গানটা ছিল প্রথম যে শোনো শোনো জনগণ, শোনো দিয়া মন, পাট পণ্যের গুণগাথা করিব বর্ণন, জুতা থেকে শুরু করে পাটে কিনা হয়, নিত্য ব্যবহারে পাটের পরিচয়। এই ধরনের গানটা খুব সুন্দর করে, এটা একটা অ্যাওয়ারনেস আমার। আমি প্রত্যেক ফেয়ারেও এটা আমি যে বলি যে আমার এই গানটা প্রজেক্টরও দেখাতে হবে, আমার সিডি করা আছে। তো এই ইকো ফ্রেন্ডলি জিনিস নিয়ে যদি আমরা এগিয়ে যাই, আসলে অ্যাওয়ারনেসের কারণেই বোধহয় আর মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার কারণে, আমি জানি না আমার এতটা যোগ্যতা নেই, তবু জয়িতা না, হয়েছি। এগিয়ে যাওয়ার জায়গাটাই আমরা যদি একটু পড়ি, জীবনের ফাঁকে যদি স্কুল ব্যাগটা সামনে দেখে একটা দেয়, স্কুল একটা ব্যাগও যেটা রয়েছে। হচ্ছে যে এগিয়ে যাবোটা আমরা কিভাবে, সাধারণ মানুষের মধ্যে যদি আগ্রহ তৈরি না হয় তাহলে তো এগোনোর সুযোগ নেই। আরো ব্যাপার আছে, চ্যালেঞ্জ আছে অনেক। আমরা এখন ভালোবাসা নিয়ে কাজ করছি, কিন্তু এখানে আমরা মার্কেট করতে গেলে আমাদের কিন্তু এখানে এই ফেব্রিক্সের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি। খুব সুন্দর একটা কালার, এবং কালারগুলো আপনারা কিভাবে নির্বাচন করেন? এত সুন্দর একটা কালার। এটা ডাইং করে এরা, যারা কালারটা আমরা যেখান থেকে ফেব্রিক্স নিয়ে আসি, তো তাদের নিজস্ব ডিজাইনার থাকে, তারা ডাইং এর ব্যাপারেও তারা এক্সপার্ট থাকে, যে বিভিন্ন কালার তারা ডাইং করে। আমরা তো পছন্দ মতো ফেব্রিক্স কিনে নিয়ে আসি। ব্যাগের চেনটাও কিন্তু খুব সুন্দর একটা কালার, মানে কম্বিনেশনে যদি আমরা বলি খুব সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা, এবং ভেতরেও আমি বলবো যে বেশ স্পেস রয়েছে। চেষ্টা করেছি একটু স্কিল, মেয়েদের যে গ্রুপটা একটু স্কিল, যে বলেছি ক্যাটাগরি, তো ক্যাটাগরি ভাগ করে কাজ করা হয়। যারা স্কিল কম তারা আবার পরবর্তীতে স্কিল্ড হয়ে ওঠে প্রশিক্ষণের মাধ্যমে। তো আমাদের এই চ্যালেঞ্জগুলো কিন্তু আছে অনেক। জি, আমি যেটা বলছিলাম যে একটা অনেক দরকার আমাদের দেশের, অনেকেই বলেন যে আমাদের দেশের ভেতরের পাট পণ্যে যতটা আগ্রহ, তার চেয়ে বেশি আগ্রহ হচ্ছে দেশের বাইরে। 100% ঠিক। তাহলে আমাদের দেশের মানুষরা যদি আমরা ব্যবহার না করি, কেন করছি না আসলে? আসলে এটা স্ট্যাটাসের জন্যে? না, এটা প্রথমে মানুষ বুঝতো না, বলতো সেই কি যে সচেতনতা ছালার কি জিনিস তৈরি হয়েছে? হ্যাঁ, পাটের জিনিস প্রথমে একদম প্রথমে এরকম বলেছে। এবং আমিও অনেক সময় আমি রেডিওতে নিউজ প্রেজেন্টার বাংলাদেশ বেতার, আমি একদিন বলেছিলাম যে আমি এই আমাদের অনুষ্ঠান পিকনিকে আমি আপনারা তো গিফট করবেন, আমি কিন্তু জুট আইটেমটা দিতে চাই। তো তখন অনেকেই বলেছিল না জুট দিয়ে, ও সিরামিকের জিনিস। আমি তখন কিছু বলি নাই, কিন্তু এখন কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে যে না, আমরা এখন থেকে জুটের জিনিস, মানে ভালোবাসা এসছে এবং চেঞ্জ হয়েছে। এখন বলছে না, জুটই সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং আভিজাত্য, পাটেই আমার আভিজাত্য। তো আসলে যেটা বলছিলেন যে কেন বেশি ব্যবহার করছে না,
নাম্বার ওয়ান অ্যাওয়ারনেসটা আমি একা খুলনায় বসে সাকেরা বানু, আমি জারি সারি গান দিয়ে আমি বিশাল পাটের পুতুল তৈরি করেছি, তার ভিতরে ব্যাটারি লাগিয়ে পাটের গান শোনাচ্ছি মানুষকে। আমি সেমিনার করছি, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করছি, স্কুলে কলেজে প্লাস জেলা পরিষদে বিভিন্ন জায়গায় আমার ডকুমেন্টারি আছে যে আমি এই অ্যাওয়ারনেস করেছি যে, এবং যে ক্যাটওয়ার্ক করে যে মেয়েরা যে ইয়েটা করে শাড়ি টাড়ির বা কোনো ফেব্রিক্সের বা ব্র্যান্ডিংয়ের জন্য, আমি যেটা করেছি পার্ট নিয়ে, যে এক একটা আইটেম নিয়ে আমি মেয়েদের দিয়ে আমি আমার যে কোনো প্রোগ্রামে যে এটা দিয়ে কি হয় ওটা দিয়ে কি হয় এটা ঠিক ওইভাবেই আমি ডিসপ্লে করেছি। হ্যাঁ, ক্যাটওয়ার্ক করে ডিসপ্লে করিয়েছি, যেটা ভীষণভাবে সাড়া পেয়েছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম যে আমাদের একটা পাটের হাট বা পাট পল্লী একটা কিছু হোক, শুধু পাট। এমনি তো নারীদের একটা মার্কেটের দাবি বেগম রোকেয়ার সময় থেকে চলে আসছে, কিন্তু হচ্ছেও বিভিন্ন জায়গায়। নারীদের একটা মার্কেট আমাদের খুলনার সব নারীদের প্রাণের দাবি। মানে ছেলেরা যেতে পারবে না? না, ছেলেরা যাবে, যেতে পারবে, কিনতে পারবে। মেয়েরা যে উদ্যোক্তা যারা এত তৈরি হয়েছে, প্রোডাক্ট শুধু মেয়েরা বিক্রি করবে। হ্যাঁ, এবং যেহেতু নারী বান্ধব সরকার আমাদেরকে অনেক স্বপ্ন দেখাচ্ছেন, আমরাও স্বপ্ন দেখছি, কাজ করে যাচ্ছি, তো বেড়েছে। আগে দোকান নিতে ডাকতো আমাদেরকে যে আপা মেলা আছে আসবেন, এখন লটারি করতে হয় যে জায়গা দিয়ে পারতেছে না, এত উদ্যোক্তা বেড়েছে। এটা ইনশাল্লাহ আমরা যারা একটু আগে আছি আমরাই চেষ্টা করছি। তা যেটা হচ্ছে না, আমি আপনার কথাতে ফিরে আসি, এটা হলো যে অ্যাওয়ারনেসটা আরো বাড়াতে হবে সব জেলাতে, শুধু খুলনা জেলাকে বাড়ালে হবে না। কালকে আমি ফ্লোর পেয়েছিলাম, বলেছিলাম যে আমি খুলনাকে আলোকিত করতে চাই, পাশাপাশি সবাই এটা করুক। আমাদের একটা প্ল্যাটফর্ম আলাদা লাগবে যেখানে জুট কর্নার, যেমন ঢাকাতে আছে জেডিপিসি জুট, আমাদের প্রোডাক্ট ওখানে থাকে উদ্যোক্তাদের, কিন্তু আমি বলছি এটা তো এনাফ না। আমাদের সব এলাকায় থাকবে, কিন্তু একেবারে মানে বোল্ডলি স্টেপ নিতে হবে। নাম্বার ওয়ান অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাওয়ারনেস না করলে মানুষ কিন্তু, আমি তো এটা আমার অ্যাওয়ারনেস, আমি যখন এটা হাতে নিয়ে যাই, শাকিরা ম্যাডামের হাতে আছে, এটা অনেক সুন্দর, তো দেখা যায় যে আমার কলিগরাও নিয়েছে অনেক বা নিতে থাকে। স্কুল ব্যাগ আমি ক্লাস নিতে এক ফাঁকে কথা বলে ফেলতাম কলেজে, যেই তোমরা আমার ওই গ্রিন থেকে আমার মেয়েরা বানায়, ওখান থেকে স্কুল ব্যাগ নিও, কলেজ ব্যাগ নিও। তো অন্য কিছু মনে করতে না যে আপনি নিজের কলেজে নিজের আমি কিছু মনে, আমার ভালোবাসাটা এরকমই যে কেউ কিছু মনে করতো না, বরং আর আমার সাথে একাত্মতা পোষণ করতো। এখন কিন্তু অনেকেই সচেতন, বাইরের দেশে কিন্তু অনেকেই এখন লেদারের কিছু ইউজ করে না, কারণ প্রাণীর উপর একটা আঘাত আসার বিষয় আসতে পারে। যদি আমরা এই পরিবেশের কথা চিন্তা করেও এই বিষয়গুলো ভাবি, আমাদের জন্যই ভালো হবে। সেভ দ্য আর্থ, ইউজ জুট প্রোডাক্ট, সেভ দ্য আর্থ, এটা আমাদের একটা স্লোগান। আর আসলে যে এটা প্রকৃতির এমন একটা অবদান যে এখন জানেন তো বোঝায় যে পলিথিন ও পাটের বেরিয়েছে, দরকার যেটা সেটা হলো আরো বেশি সরকারের সহযোগিতা, এবং শুধু সরকার সহযোগিতা করলে আমরা আগ্রহ নাই, সেজন্য দুটোই প্যারালাল চলতে হবে। অ্যাওয়ারনেসটা অনেক জরুরি। জি, অনেক ধন্যবাদ ম্যাম। আপনারা পাট শিল্পকে এগিয়ে নিচ্ছেন, শুধু পাট শিল্প না, কিছু প্রান্তিক পর্যায়ের মানুষের স্বপ্নকে সার্থক করার জন্য কাজ করছেন। খুলনা থেকে এসে আমাদেরকে ঘণ্টাখানেক সময় দিলেন, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ, আর মাছরাঙা টিভিকেও ধন্যবাদ। আর আমার স্বপ্নটা জানিয়ে আমিও আমার বক্তব্য শেষ করছি, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি এবং পাট শিল্পের প্রসারে এবং প্রচারে সরকার যেন আমাদেরকে সব রকম সহযোগিতা করেন। আমার সংগঠনের পক্ষ থেকে, আমার খুলনাবাসীর পক্ষ থেকে এটা আমার প্রাণের দাবি। জি, ধন্যবাদ।